ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাস যাত্রায় মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, পাটুরিয়ায় যানবাহনের চাপ। কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হাট, বেচাকেনার আমেজ। রাজধানীতে প্রচুর গরু আসলেও ক্রেতা কম। এবার ঢাকায় পশু কোরবানির জন্য থাকছে না নির্দিষ্ট স্থান। হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন ১০ লাখের বেশি হাজি। বাংলাদেশিদের নির্বিঘ্ন ব্যবস্থাপনার আশা হাব সভাপতির। রক্ষকে যেন ভক্ষক, কমলাপুর আইসিডি থেকে পণ্য চুরির সঙ্গে জড়িত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাই। অভিযোগ দিলেও নির্বিকার বন্দর কর্তৃপক্ষ। এবং চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী, নেতৃত্ব নিয়ে প্রশ্ন, নানা অভিযোগ তুলে ৪৩ মন্ত্রীর পদত্যাগ। ক্ষমতা ছাড়বেন না সাফ জানালেন বরিস জনসন। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। সকাল থেকেই রাজধানী ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। যে যেভাবে পারছেন ভিড় ঠেলে ওঠার চেষ্টা করছেন। ভিড় ঠেলে জানালা দিয়ে উঠতে দেখা যায় অনেককে। ছাদে ওঠেন অনেক যাত্রী, অবশ্য পরে তাদের নামিয়ে দেওয়া হয়। সময় মতো ট্রেন ছাড়ায় যাত্রীরা ছিলেন বেশ নির্ভর। তবে সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় ৮:৩০টার দিকে, আর ৬টা ৪০ নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায় ৯:৩০টার দিকে। সিট পেয়েছি, কিন্তু ২ ঘন্টা বসেছিলাম, ট্রেনটা একটু লেট। যাওয়ার সময় এমনি প্রথমেই একটু সমস্যা হয়ে গেল, কিন্তু ফাইনালি যেতে পারতেছি, সিট পেয়েছি, ভালো লাগতেছে। বাড়িতে যাইতে পারি, ট্রেনে উঠতে পারছি, এটা অনেক আনন্দ লাগতেছে। ১১৫ টাকার টিকিট আপনার ৩০০ টাকা নিচ্ছে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন শফিকুল আলম। প্রথমেই যাচ্ছি সবুজের কাছে। এই যাত্রার খবর জানাতে আমরা এখন রয়েছি কমলাপুর রেল স্টেশনে। এখানে সকাল থেকে আমরা দেখেছি যাত্রীদের ব্যাপক উপস্থিতি, অর্থাৎ ব্যাপক ভিড়। তারা বেশ আগে থেকেই এসেছে, নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাবে সেই প্রত্যাশায়। কিন্তু যদিও এখানে কিন্তু আমরা এসে দেখেছি সকালবেলার কিন্তু শিডিউল বিপর্যয় বলা যায়, অর্থাৎ নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে পারেনি। বিশেষ করে সকাল ৬টায় যে ট্রেন ছাড়ার কথা ছিল সেটা কিন্তু ছেড়ে গেছে ৮:৩০টার দিকে। ৬টা ৪০-এর ট্রেন ছেড়ে গেছে আরও পরে, অর্থাৎ ৯:৩০টার দিকে। তবে এর মাঝখানে যে ট্রেন ছেড়ে গেছে মহানগর প্রভাতী ৭টা ৪৫-এ ছাড়ার কথা, সেটা ৭:৪৫ থেকে ৭:৪০-এর মধ্যেই ছেড়ে গেছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসও কিছুটা লেটে বিলম্বে ছেড়ে গেছে। ৮টা ১৫-তে ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি ছেড়ে গেছে ৯টার দিকে। এবং যে তিস্তা এক্সপ্রেস, সেই তিস্তা এক্সপ্রেসটাও মোটামুটি সময় মতোই ছেড়ে গেছে। ৭টা ৩০-এ ছাড়ার কথা ছিল, সেটা সে সময় ছেড়ে গেছে। এদিকে দেওয়ানগঞ্জের মহু এক্সপ্রেস ছেড়ে গেছে। কর্ণফুলী কমিউটার ট্রেন এটাও ছেড়ে গেছে। তো রংপুর এক্সপ্রেসে যেটা যাওয়ার কথা ছিল ৯টা ১০ সেটা এখন পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবং তিস্তা কমিউটার ৯টা ৪৫-এ ছাড়ার কথা, সেটাও এখন পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখন আসলে এই যে 10টার আগের যে ট্রেনগুলো, 10টার পরপরই একতা এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জামালপুর এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার কথা আছে 10টা 30 সেই ট্রেনটি এখন আমরা সেই প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে আছি। সেই ট্রেনটি কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। হয়তো এটা যাত্রীরা আশা করছেন সময় মতোই ছেড়ে যাবে। তো শিডিউল এই যে প্রথম দিকে যে বিলম্বে ট্রেন ছেড়ে যাওয়ার কারণ হিসেবে কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে আসলে ট্রেনগুলো ফিরে আসতে দেরি হচ্ছে, যার জন্য ছাড়তে দেরি হচ্ছে। এভাবে চলছে ঈদে ট্রেনের যে বাড়ি ফেরার, রেলপথে বাড়ি ফেরার যে যাত্রা, সেটা আসলে স্বস্তি এবং ভোগান্তি মিলিয়ে চলছে। তারপরেও যারা ভোগান্তিতে পড়ছেন, অর্থাৎ বিলম্বে ট্রেন ছাড়ছে, তারাও কিন্তু আসলে সেই অবশেষে ট্রেনে উঠতে পেরে কিন্তু স্বস্তির কথা জানাচ্ছেন যে অন্তত উঠতে পেরেছি, বাড়িটা হয়তো ঠিকঠাক ভোগান্তি ছাড়া, অর্থাৎ যেহেতু ট্রেনে যানজটের সেই ব্যাপারটা খুব বেশি দেখা যায় না সড়ক পথে বিলম্ব করার, সেই হিসেবে তারা আশা করছেন হয়তো যাত্রাপথে তেমন আর ভোগান্তিতে পড়তে হবে না ট্রেনে উঠে পড়া যাত্রীরা, এমনটাই বলছেন। তো আসলে ঈদে বরাবরই ট্রেনের যে টিকিট কাটা থেকে শুরু করে ট্রেন ছাড়া পর্যন্ত বেশ একটা অনিশ্চয়তার মধ্যেই থাকেন। ট্রেন টিকিট পাবেন কিনা, সময় মতো ট্রেন ছাড়বে কিনা, এভাবেই আসলে চলছে আজকেরও ঈদ যাত্রা। ঈদের ট্রেনের ঈদ যাত্রা, ট্রেনের যে যাত্রা তার তৃতীয় দিনের
ট্রেন এভাবেই ছাড়ছে, কোনোটা সময় মতো ছাড়ছে, কোনোটা দেরিতে ছাড়ছে। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এখনের মতো এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। সবুজ, আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি 1 ঘন্টা দেরি হয়েছে। এটি ঠিক 9টায় যাওয়ার কথা ছিল, এটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা দেরিতে এই ট্রেনটি ছাড়ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে সব যাত্রীরা কিন্তু ইতিমধ্যে ট্রেনে উঠে গেছে এবং হয়তো 5 থেকে 6-7 মিনিটের মধ্যে এই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে। যদিও সকাল থেকে যে ট্রেনগুলো, যে শিডিউলগুলো ছিল, কোনো শিডিউল বিপর্যয় হয়নি বা সঠিক সময়ে ছেড়ে গেছে। সুবর্ণ এক্সপ্রেস 7টা, পাহাড়িকা 7:20 এবং সাগরিকা, চট্টগ্রাম এক্সপ্রেস সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। যদিও এই ট্রেনটি ছাড়তে 1 ঘন্টা দেরি হচ্ছে, যদিও গতকালও কিন্তু 1 ঘন্টা দেরি হয়েছিল এই ট্রেনটি ছাড়তে। এবং যে আজকে যেহেতু দ্বিতীয় দিন, এখন থেকে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি, মানুষের ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে। যারা ঈদের আনন্দটুকু প্রিয়জনের সাথে ভাগাভাগি করবে তাদের মধ্যে একদম উচ্ছ্বাস আনন্দ দেখতে পেয়েছি। এই যে মানুষের চাপ বাড়ছে সেটিকে মাথায় রেখে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু বিশেষ 2টি ট্রেন অর্থাৎ চাঁদপুরগামী 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এবং পাশাপাশি যে প্রতিটি বগিতে কিন্তু প্রতিটি ট্রেনে কিন্তু অতিরিক্ত বগি স্থাপন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের কালোবাজারের উৎসহ সব ধরনের নিরাপত্তা, সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে আমরা স্টেশনে প্রবেশের সময় আমরা দেখেছি সেখানে কিন্তু টিকিট কালেক্টর, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবার কিন্তু তদারকি ছিল এবং বিশেষ নজর ছিল। এবং কর্তৃপক্ষ যেটি বলছে, আজকে সারা দিনে কিন্তু 10টি আন্তনগর ট্রেন, 4টি মেল এবং 2টি স্পেশাল সহ মোট 16টি ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম রেল স্টেশন। এবং এই ট্রেনগুলো তারা যেটি তথ্য দিচ্ছে, এই ট্রেনগুলো কিন্তু সর্বমোট 16,009 থেকে 10,000 যাত্রী চট্টগ্রাম স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে যাবে বলে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং শেষ পর্যন্ত যেটি বলতে পারি, এখন মানুষের যাত্রা শুরু করেছে এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম রেল স্টেশনে এবং তার আগে যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে ছুটছেন বাইকাররা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট কিন্তু এখন ঘরমুখী মানুষের একটা পদচারণায় মুখর, অর্থাৎ যদি বলি ফেরিতে, লঞ্চে এবং ঘাট এলাকাতে অপেক্ষা সবই কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি দেখাতে বলি তো দীর্ঘ সারিতে কিন্তু এখন বাস অপেক্ষা করছে, সেই ক্ষেত্রে আমাদের সামনে পিছনে সবই কিন্তু অপেক্ষায় রয়েছে। আর যদি লঞ্চ ঘাটের কথা বলি, লঞ্চ ঘাটও কিন্তু আসলে কানায় কানায় মানুষের পূর্ণ। এখানে যে যানবাহন রয়েছে কমপক্ষে 2 শতাধিকের যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে যদি বলি লঞ্চের যারা কাটা যাত্রী তারাও কিন্তু লঞ্চ ঘাট হয়ে প্রচুর যাত্রী বৃষ্টির মতো কিন্তু তারা ঘাট পার হচ্ছে। অন্যদিকে কিন্তু যদি বলি যে এই যে পাটুরিয়া দৌলতদিয়া রোডে এখন প্রচন্ড ব্যবসা গরমের ভিতরে যে অপেক্ষা সেটা কিন্তু রয়েছে। মানুষের যে তাও যাত্রীরা বলছে, যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে যে এই যদিও কষ্ট হচ্ছে, এখানে 40 থেকে 1 ঘন্টা করে প্রত্যেকটা যানবাহনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তারা স্বস্তি নিয়ে কিন্তু তারা বলছে আমাদের স্বস্তি হচ্ছে, আগের চাইতে কম সময় আমরা পার হতে পারছি এবং যেহেতু ঈদে ঘরে যাচ্ছি ঈদ করার জন্য, সেই জন্য কিন্তু তারা বলছে যে আনন্দই লাগছে। অন্যদিকে যদি বলি কাটা যাত্রীর কথা, কাটা যাত্রীরা কিন্তু 1.5 কিলোমিটার হেঁটে লঞ্চ ঘাট দিয়ে তারা কিন্তু এই লঞ্চে এবং ফেরিতে পার হচ্ছে। যদি বলি যে উপচে পড়া ভিড় সেটাই রয়েছে এবং এখানে যে 33টি লঞ্চ আছে, লঞ্চগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌতে যেহেতু ছোট গাড়ির সংখ্যা কম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে এখন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 1.5 কিলোমিটার পথ কিন্তু তারা হেঁটে হেঁটে ঘাট এলাকায় এসে তারা কিন্তু নদী পার হচ্ছে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।
আমরা সরাসরি ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ঈদযাত্রার সড়ক পথে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাবানা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট, দুর্ভোগে চালক ও যাত্রীরা। এই মুহূর্তে টাঙ্গাইল মহাসড়কের পুংলি এলাকায় আছেন রিপোর্টার কাদির তালুকদার, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল নেমেছে। ঈদের প্রথম দিনেই, ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাড়ির প্রচণ্ড চাপ এবং বঙ্গবন্ধু সেতুর উপরে দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। যতই বেলা বাড়ছে ততই কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে এবং যানজটের সংখ্যাও কিন্তু যানজটের পরিমাণও কিন্তু বৃদ্ধি হচ্ছে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এবং আমরা পুলিশের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভোরবেলা থেকেই দুটি গাড়ি বঙ্গবন্ধু সেতুর উপরে বিকল হয়ে পড়ে এবং আস্তে আস্তে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে এখন 10টা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং যানজটের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই যে ঈদে ঘরমুখ সেই মানুষের কিন্তু চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই যে মহাসড়কে যে যাত্রীবাহী বাস এবং যে পশুর যে গাড়িগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু আটকে আছে। সময় মতো কিন্তু পশুর ট্রাকও গন্তব্যে পৌঁছাতে পারছে না এবং যারা যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তা আমরা কথা বলেছিলাম এখানে যে যাত্রী গাড়ির যে চালক রয়েছে, চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি যানজটের সৃষ্টি হয় এবং যানজট প্রতি বছরের মতো এবারও এই যানজট শুরু হয়েছে। এই যানজট আসলে কখন নাগাদ শেষ হবে, তারা কখন নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারবে, এই বিষয়টি তারা এখন পর্যন্ত নিশ্চিত করে তারা বলতে পারছে না। আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু বেশ কিছুদিন আগেই এই ফোর লেনের কাজ কিন্তু শেষ হয়েছে। সেই ফোর লেনের কাজ শেষ হলেও বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতী জেলার এলাঙ্গা পর্যন্ত কিন্তু ওয়ান লেন, আর এদিকে এলাঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ফোর লেন। এই ফোর লেন থেকে গিয়ে ওয়ান লেনে পড়ার কারণে কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এই জন্য আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল যানজটের বিস্তারিত কোরবানির পশুর হাটের খবর। কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হাট, দরদাম করে চলছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। আফতাবনগর পশু হাটের সকালের শুরুতে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা একেবারেই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে এমনটাই বলছেন এখানকার বিক্রেতারা। এবং অন্যান্য দিনে যেটি দেখা যায় যে আসলে সকালের দিকে একদমই বেচা বিক্রি থাকে না, কিন্তু আজকের চিত্র কিছুটা ভিন্ন। এখানকার ব্যাপারীরা বলছেন যে আজকে সকালে বেশ কয়েকটি গরু বিক্রি করেছেন এবং সবগুলোই কিন্তু ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো সেগুলো বিক্রি হয়েছে। বড় গরুগুলো আসলে এখন পর্যন্ত কিন্তু ক্রেতা সেভাবে পাননি, এমনটাই কিন্তু ব্যাপারীরা বলছেন। একটি বিষয়ে ব্যাপারীরা বলছেন যে ঢাকা শহরে যেহেতু পশু রাখার জায়গার একটা সংকট রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সে কারণে তারা বলছেন যে আসলে ঈদের ২-১ দিন আগে এবং বিশেষ করে চাঁদ রাতে আসলে রাজধানীতে আসলে গরু কেনা বেচা বা পশু কেনা বেচা বেশ জমজমাট হয়ে ওঠে। তো তারা বলছেন যে আজকে বিকেল নাগাদ বেচা কেনা মোটামুটি জমে উঠবে এবং আগামীকাল এবং তারপরের দিন, এই 2 দিন মোটামুটি বিক্রি হবে এবং সেই দিনগুলোর আশায় কিন্তু রয়েছেন বিক্রেতারা। তারা বলছেন যে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং শেষ 2 দিনে আসলে লাভ ক্ষতি যাই হোক না কেন তারা চান যে তারা যে পশুগুলো নিয়ে এসেছেন তারা সেগুলো বিক্রি করতে চান। এবং এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক ক্রেতা বা দর্শনার্থী আসছেন, তারা গরু দেখছেন এবং দরদাম করছেন, করে কিন্তু চলে যাচ্ছে। এবং তারা বলছেন যে আসলে শেষ মুহূর্তে যেহেতু পশু কিনতে হবে সেজন্য আগে ভাগে একটু হাটে আসা এবং দাম দরগুলো আগে থেকে একটু জেনে নেওয়া এবং সেই অনুযায়ী তারা তাদের বাজেট ঠিক করবেন এবং শেষ মুহূর্তে
মুহূর্তে এসে তারা তাদের পছন্দের যে পশু সেটি কিনবেন, এমনটাই কিন্তু আসলে বলছেন। তো একটা বিষয় হচ্ছে যে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকার যে পশুগুলো, সেই পশুগুলোর এখন পর্যন্ত বেশ চাহিদা লক্ষ্য করা গিয়েছে এবং 2.5 থেকে 3 লাখ বা 4 লাখ, 5 লাখ, 7 লাখ এই যে রেঞ্জের যে পশুগুলো রয়েছে সেগুলো আসলে এখন পর্যন্ত ক্রেতা খুব একটা দেখা যায়নি এবং বিক্রেতারা বলছেন যে পশুগুলোর দাম দর তারা করছেন প্রায় 10 থেকে 12 লাখ টাকা, সেগুলো কিন্তু আসলে 5 লাখ, 6 লাখ এরকম করেই দাম বলছেন ক্রেতারা। তবে তারা আশা করছেন যে শেষ সময়ে এসে তারা ক্রেতা পাবেন এবং তারা কিছুটা ছাড় দিয়ে হলেও তাদের পশুগুলো তারা বিক্রি করতে পারবেন। তো রাজধানীর আফতাবনগর পশুহাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন 10 লাখের বেশি হাজি। মিনায় শুক্রবার ফজরের নামাজ আদায় করে আরাফাতের উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা। আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা শুনবেন এবং ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করবেন তারা। সৌদি আরব থেকে আল মামুন শিপনের রিপোর্ট। মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজিরা। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা মিনায় কেউ কেউ বাসে করে, কেউ হেঁটে যান হজের অংশ হিসেবে। হাজিরা 5 দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন। চলতি বছর আরাফাতের মাঠে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা পাঠ করবেন 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক শায়েখ ডক্টর আব্দুল করিম মোহাম্মদ আল ঈসা। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যাচ্ছি, আল্লাহ জন্য আমাদের হজ কবুল করে। কঙ্কর মারবো, কঙ্কর মারার পর শেষ হওয়ার পর তখন মক্কা শরীফের দিকে ফিরে আসবো। প্রত্যেক হাজিকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়। নিজ নিজ হোটেলের সামনে থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। জামারায় এসে পাথর মেরে মক্কায় এসে আমরা তাওয়াফ করব এবং এইভাবেই হজের এই আনুষ্ঠানিকতাগুলি সম্পন্ন হবে। হজযাত্রীগণ মক্কায়ও তারা ভালো আছেন, কোনো রকমের কোনো অভিযোগ নেই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে মিনায় ফিরে গিয়ে 11 ও 12 জিলহজ অবস্থান ও প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। সময় সংবাদ। রক্ষক যখন ভক্ষক তখন কে দিবে নিরাপত্তা? এমন প্রশ্ন উঠেছে কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইসিডির নিরাপত্তা বিভাগ নিয়ে। নিরাপত্তা রক্ষীর সহযোগিতায় কন্টেইনার থেকে পণ্য চুরি করছে একটি চক্র। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। কমলাপুর আইসিডি রেলপথের সুবিধা থাকায় রাজধানী কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবসায়ীদের কাছে বড় ভরসার স্থান এটি। কিন্তু পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা আস্থাশীল অভ্যন্তরীণ এই বন্দর? হঠাৎ এমন প্রশ্ন ওঠার কারণ গত 2 জুলাইয়ের কয়েকটি ছবি আসে সময় সংবাদের কাছে, যেখানে স্পষ্ট দেখা যায় আইসিডি থেকে পণ্য ভর্তি 2টি সাদা বস্তা বন্দরের উত্তর গেট ও পুলিশ ব্যারাকের মাঝের গলিতে নিয়ে আসেন বন্দরের নিরাপত্তায় থাকা 2 আনসার সদস্য, যাদের একজনের নাম শাহজাহান ও আরেকজন উজ্জ্বল। এই কাজে রেল স্টেশনের 2 জন পুলিশ সহায়তা নেন তারা। ঘটনাটি অন্যদের চোখে পড়তেই তা রেখে সরে পড়েন অভিযুক্তরা। পরে বন্দর কর্তৃপক্ষকে না জানিয়েই পণ্যের মালিক না পাওয়ার নাটক সাজিয়ে তা পরিত্যক্ত ঘোষণা করে ঢাকা রেলওয়ে থানায় জমা দেয়া হয়। টিসি ব্যারাকের পিছনে সেখানে দেখা গেছে যে 2টা বস্তা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটা আমরা সংবাদ পেয়ে সেটাকে আমরা থানায় নিয়ে আসছি। খোদ আইসিডি কর্তৃপক্ষই বিষয়টি জানতে পারে সময় সংবাদের কাছ থেকে। জোন কমান্ড্যান্ট জাহানারা বেগম এই 2 জনকে নিয়ে গেছে, ওনার ইন্টেলিজেন্স আছে, ওখানে ওনাদের কাছে ডিমান্ড দিবে। তোটার এবং ওই সাজা দুটোটাই চলবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন এমন ঘটনায় অভিযোগ করলে তা তদন্তের নামে কেটে যায় কাল, পড়তে হয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। কিছুদিন আগে আমার একটা কন্টেনার থেকে 10 কার্টুন বেয়ারিং নাই হয়ে গেছে। তো সেইটা যদি আমি ওইটাকে উদ্ধার করতে চাই, যে লম্বা প্রক্রিয়া, আমার দেখা যাবে যে আমার যে কন্টেনার ড্যামেজ তার থেকে অনেক বেশি হবে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এই গলি দিয়েই 3টি ব্যারাকে যাতায়াত করেন শতাধিক পুলিশ সদস্য। পাশেই বন্দরের উত্তর গেটের দায়িত্বে থাকেন আনসার সদস্য। এই বন্দরে 3 শিফটে দায়িত্ব পালন করেন 85 জন নিরাপত্তা সদস্য অফিসার। এতগুলো নিরাপত্তা চোখের সামনেই ঘটছে এমন অপরাধ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। দেশের বাইরের খবর।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন। সবশেষ খবর পর্যন্ত বরিসের মন্ত্রিসভা থেকে ৪৩ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। করোনা বিধিনিষেধের মধ্যে পার্টি করে পার্টিগেট কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই প্রচণ্ড চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গেল দুদিনে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করে বরিস জনসনকেও পদত্যাগের আহ্বান জানান তারা। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল সহ মন্ত্রিসভার একটি দল ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগ করতে বলেন। তবে পদত্যাগ করবেন না জানিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন জনসন। সংবাদ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সিরিজের সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ দল। আগের হতাশা ভুলে এই ম্যাচে দলগত পারফরমেন্সের দিকে তাকিয়ে অধিনায়ক রিয়াদ। তবে সব ছাপিয়ে এক্স ফ্যাক্টর হতে পারে বৃষ্টি, কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে গায়ানার ম্যাচের পুরোটা সময় থাকবে বৃষ্টির বাগড়া। এই একই কারণে ভেস্তে গিয়েছিল প্রথম টি-20, যদিও দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৩৫ রানে হারিয়েছিল স্বাগতিক দল। তাই তো সমতার এই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে আভাস মিলেছে একাধিক পরিবর্তনের। স্পিনার নাসুম আহমেদের ফেরাটা অনেকটাই নিশ্চিত। ওপেনিংয়ে আরও একবার সুযোগ মিলছে বিজয়ের। ব্লান্ট পারফরমেন্সের পরেও পেসারদের উপর আস্থা রাখছেন রিয়াদ। অন্যদিকে টেস্ট সিরিজের পর দ্বিতীয় টি-20 জিতে ওয়েস্ট ইন্ডিজ দলটা আছে খোশ মেজাজে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাস যাত্রায় মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, পাটুরিয়ায় যানবাহনের চাপ। কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হাট, বেচাকেনার আমেজ। রাজধানীতে প্রচুর গরু আসলেও ক্রেতা কম। এবার ঢাকায় পশু কোরবানির জন্য থাকছে না নির্দিষ্ট স্থান। হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন ১০ লাখের বেশি হাজি। বাংলাদেশিদের নির্বিঘ্ন ব্যবস্থাপনার আশা হাব সভাপতির। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।